আমন্ত্রণ জানাচ্ছি সময়ের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলায়। সঙ্গে আছি সানবীর রূপল। আজ আমরা আছি বরিশালের উজিরপুরে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মত পার্থক্যে যেন মত বিভেদ না হয়, দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন। সাংবাদিকদের তারেক রহমান। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশা। আসন সমঝোতা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীতে শরিকদের অস্বস্তি। ধানের শীষের নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। সহনশীল হওয়ার আহ্বান হাইকমান্ডের। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। আজাদ ও তাসনিম জারা সহ অনেকের মনোনয়ন বৈধ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির। বিশেষ দলকে সুবিধা বন্ধের তাগিদ। এবং কলকারখানা স্থাপনে সবচেয়ে পিছিয়ে বরিশাল, দারিদ্র্যের হারেও শীর্ষে। নদী ভাঙন রোধে শত শত কোটি টাকার প্রকল্পে নেই সাফল্য। প্রতি বছরই ভিটেমাটি হারায় মানুষ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, শঙ্খচিল বা শালিকের বেশে। বলছি জীবনানন্দ দাশের কথা। আবার যদি বলি বাংলার বাকখ্যাত শেরে বাংলা একে ফজলুল হকের কথা। সেই বরিশালে আজ আমরা এসেছি নির্বাচনের পথচলা নিয়ে। এই নির্বাচনের পথচলা বাংলাদেশের যে প্রান্তেই গেছে সেখানে তৃণমূলের মানুষের কথা উঠে আসার চেষ্টা করেছে তাদের সমস্যা সম্ভাবনার কথা। সেই গল্প নিয়ে আজ আমরা তৃণমূলের একটি জনপদ উজিরপুরের ধামুরার বন্দরে এর পাশেই একটি জায়গায় চায়ের আড্ডায় আমরা এখানকার মানুষের গল্প শুনতে এসেছি। আর সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও তো কথা থাকছেই। সেই নির্বাচনের কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছেন, কেমন ভাবনাই বা তারা ভাবছেন, সে বিষয় নিয়েও আমরা আজ কথা বলবো। শুরুতেই একজন তরুণ ভোটার সঙ্গে কথা বলতে চাই, যিনি প্রথম ভোটার হয়েছেন। আপনি তো প্রথম ভোটার হয়েছেন, প্রথম ভোটটা আপনি কিভাবে করে দিতে চান? একটি সুষ্ঠু নির্বাচন চান, নাকি এখন সেই সহাবস্থান কি রাজনীতি দেখতে পাচ্ছেন? আসলে বিগত বছরগুলোর তুলনায় এবারের ভোটের উত্তাপ অনেক বেশি। আমরা বিগত 17 বছর ভোট দিতে পারি নাই, তো সেই ক্ষেত্রে আমরা তরুণ যারা আছি আমরা এবার প্রথম ভোট দেব। আমাদের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। আশা করছি এবছর একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। সে সুষ্ঠু একটি নির্বাচন চাই। আমরা দীর্ঘদিনের ভোট দেওয়ার অভিজ্ঞতা যাদের আছে সেরকম একজন মানুষের সঙ্গে কথা বলতে চাই, অনেক প্রবীণ একজন মানুষের সঙ্গে। যে আপনি কোথা থেকে এসছেন কাকা? আমি উজিরপুর প্রপার থেকে। উজিরপুর প্রপার থেকে। জীবনে তো অনেক ভোট দিয়েছেন, কিন্তু অনেক ভোট আবার তো ঠিকমতো হয় নাই। এই সামনের ভোটটা কেমন হবে বলে আপনার মনে হচ্ছে? আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে। আগের মতন যে কারচুরি বা মানুষ দেখা যায় না ফিল্ডে, কিন্তু ভোট তৈরি করছে পুলিশের মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে, সেইটা হবে না ইনশাল্লাহ। এটা আমাদের 100% বিশ্বাস। উজিরপুরে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে। সুষ্ঠু একটি নির্বাচনের কথা বলছেন, তিনিও প্রত্যাশা করছেন, কিন্তু নির্বাচনের পরিবেশটা কেমন আমরা একটু জানতে চাই। যে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশটা, আপনি তো ঢাকার বাইরেও কাজ করেন এবং রাজনীতিতে অনেক দিন ধরে আছেন, এবং এই অঞ্চলের আপনি নির্বাচন কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন? আমি এখানে নির্বাচনের পরিবেশ আমার কাছে মনে হচ্ছে, এবং সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা, যে এখানে সবাই অনেক দিন, যেহেতু গত 17 বছর ভোট দিতে পারে নাই, সবার মধ্যে যে আকাঙ্ক্ষা আছে এবং সবার ইচ্ছেও আছে, এবং সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচন করার আশা করি সেই রকম সহাবস্থান নিয়েই সবাই একসাথে নির্বাচন করবে। এই অঞ্চলের মানুষের সুষ্ঠু একটি নির্বাচনের কথা বলছেন, কিন্তু বারবার জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়। জনপ্রতিনিধিদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি সামনে? দেখেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কেউই ভোট দিতে পারে না। এখন অতি আগ্রহে তারা ভোটটা দেওয়ার জন্য, এবং সুষ্ঠু নির্বাচন যদি হয়। আর সবচেয়ে ভালো লাগতেছে যে স্বাধীনতার পরে এখন যে প্রার্থী আমাদের মাঝে এসছেন, সে 40 না 45 বছর থেকেই সে এই জনপদ বা এই উজিরপুরে উন্নয়নের জন্য শিক্ষা অনুরাগী। সে একজন, সে কলেজ করেছেন, সে বাইতুল আমান নামে জামে মসজিদ করছেন, এবং সম্ভাবনাময় এখানে পর্যটক এরিয়া যেটা হচ্ছে মসজিদটা আছে এবং শাপলা বিল আছে।
আমাদের সবারই প্রত্যাশা যে এরকম একজন ভালো মানুষ যদি এবার যদি আমরা ভোট দিয়ে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই উজিরপুর বাণীরপাড়ার জন্য অনেক কিছু আমরা উন্নয়ন দেখতে পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা এবার এই অঞ্চলের একটি বড় সমস্যার কথা নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে সড়ক ও জনপথের কি অবস্থা এবং জনপথের যে অবস্থা, রাস্তাঘাটের কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? যে আপনাদের এই বরিশালে কি রাস্তাঘাট সব ঠিকঠাক আছে নাকি এখানে কোনো সংকট আছে? আসলে রাস্তাঘাট তো সবসময় ঠিক থাকবে তাও না, তবে জনসংখ্যা যেহেতু বেড়ে গেছে সেক্ষেত্রে আমাদের এই অঞ্চল থেকে, আমরা যেখানে আছি এখান থেকে ঢাকার সাথে এবং বরিশালের সাথে কানেক্টিভিটির যে রোডগুলি আছে এখান থেকে আরও অনেক ভিতরে আমাদের আপামার জনগণ যারা আছে তাদের জন্য অনেকটাই দুর্ভোগ। আমরা যতটুকু ঘুরে দেখেছি তার মধ্যে আসলে রাস্তার সংকুলনতা তো আছেই, রাস্তাগুলি আরও ওয়াইড করা দরকার, অনেক বড় করা দরকার। কারণ আমি দেখলাম যে ধামরা টু বরিশালের যে কানেক্টিভিটির মধ্যে বাস চলে সেই বাসগুলি আসলে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এখানে কি দুর্ঘটনা কি প্রবণতা আছে এখানে? এই আপনি সরু রাস্তার কথা বলছিলেন। হ্যাঁ, দুর্ঘটনা তো আছে এবং করোনাকালীন সময় একটা ছেলে এই রাস্তার মধ্যে দুর্ঘটনায় পড়ে তার ছোট বাচ্চা, তার হাতটা পুরোই আলাদা হয়ে গেছে। বাচ্চাটা এখানে আছে, আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। এবং এগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে এবং রাস্তাঘাটের দুর্ভোগ আছে এগুলি। আপনি একটি ভালো একটা উদাহরণও দিয়েছেন যে একটি বাচ্চার হাত এখান থেকে দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা চাই না কেউ দুর্ঘটনার শিকার হোক। আপনি কি মনে করছেন যে আপনি তো দীর্ঘদিন এই অঞ্চল থেকে বড় হয়েছেন, এখানকার সংকটগুলো কি আছে? যোগাযোগ ব্যবস্থার কথা আরেকজন বললেন। এখানে আমাদের চিকিৎসা সেবা আমরা অনেক অনুন্নত। বরিশাল চিকিৎসার জন্য যেতে হলে যে রাস্তাঘাট পুরোপুরি চলাচলের অযোগ্য। এই যে এখানে ধামরা থেকে আপনি সানুয়ার পর্যন্ত যদি যান তাইলে আপনার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হবে। সেক্ষেত্রে বরিশালের 6 লেন করার একটি প্রকল্প বা অন্যান্য জেলা থেকে আমরা শুনে এসেছি, এখানে কি সেরকম কোনো দাবি আছে? এখানে হাইওয়েতে 6 লেন হবে, আমাদের ভিতরের যে রাস্তা তা তো আর 6 লেন হবে না। ঠিক আছে, এখানের রাস্তাগুলো আসলে কতটুকু প্রশস্ত আছে এবং দুর্ঘটনাটা কেন ঘটে? এখানে রাস্তাগুলো আসলে বেসিক্যালি অনেক পুরনো রাস্তা। তার ভিতরে 12 ফিটের রাস্তার ভিতরে আমাদের 2টা বাস ক্রসিং করতে অনেক সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। তো আমাদের যদি এটা 2 লাইনের যে এইগুলো রাস্তাগুলো হয় তাহলে লেনগুলো হলে তাহলে আমাদের যাতায়াতে আর সমস্যা হবে না। এর বড় প্রবলেম হলো আমাদের চিকিৎসা ব্যবস্থাটা ভিতরে আমাদের এর চেয়েও আরও রুরাল এরিয়া আছে, সাতলা আছে, এখান থেকে ধামরা থেকে যায়। তাই সাতলা টু বরিশাল রাস্তা যদি উন্নয়ন করা হয়, 2 লেন করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এলাকার জনপথের উন্নয়ন হবে। আর এই উন্নয়ন যাদের করার অভিজ্ঞতা আছে আমরা চাচ্ছি এরকম একজন জনপ্রতিনিধি যার কাজ করার অভিজ্ঞতা আছে, যেমন যারা স্কুল মাদ্রাসা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আগে থেকেই জড়িত। ছোট করে যদি একটু বলেন যে সবাই যোগাযোগ ব্যবস্থার অনুন্নয়নের কথা বলছিল, আমরা যেখানে অনুষ্ঠানটি করছি তার পেছনেই একটি ভাঙা রাস্তা আছে। এই রাস্তাটি কতদিন ধরে মেরামত করা হচ্ছে না? এই রাস্তাটি মূলত আমার বাড়ি এখানেই, তো এখানে 3 বছর ধরে রাস্তাটি মেরামত করা হচ্ছে না। এর আগে কাজ হয়েছিল কিন্তু অত সুন্দরজনক কাজ হয় নাই, সে রাস্তাটি নষ্ট হয়ে গেছে। ইমিডিয়েটলি আমরা আশা করি যাতে দ্রুত রাস্তাটি হয়, তার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা ঠিক যেখানে অনুষ্ঠানটি করছি ঠিক তার পেছনেই যে রাস্তাটি আছে সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যে যোগাযোগ ব্যবস্থাগুলোর কথা নিয়ে বলছি, ধান নদী খাল প্রথমেই বলেছিলাম, এই নদী বেষ্টিত বরিশালে 48টি নদী আছে এবং জালের মতো ছড়িয়ে ছিটিয়ে নদী, অসংখ্য খাল যেখানে কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। আমরা একটু কথা বলতে চাই যে এই যে নদী বেষ্টিত বরিশাল, খাল বেষ্টিত বরিশাল, সেখানে নদী খনন, এখানে প্রচণ্ড পরিমাণ বালু উত্তোলন নিয়ে এক ধরনের সমস্যা হচ্ছে। এই সংকটটা কি আপনি দেখতে পাচ্ছেন? বালি উত্তোলন নিয়ে যে কথাবার্তা শোনা যাচ্ছে এটা সম্পূর্ণ কর্তৃপক্ষ এবং যারা প্রশাসনিক দায়িত্বে আছেন এগুলো নিয়ন্ত্রণ, অথবা এটা বালুমহল একটা আইনও রয়েছে। কিন্তু সাধারণ জনগণ হিসাবে এই বালু উত্তোলন নিয়ে অন্তত 1 বছর বা 1-1.5 বছরের মধ্যে সাধারণ জনগণের মধ্যে প্রভাব ফেলে নাই, কোনো নেগেটিভ প্রভাব ফেলে নাই, এটুকুই আমার জানা আছে। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে জনপদের নদী ভাঙনের একটা প্রবণতা আছে, ঠিক আপনি যেখানে আছেন সেখান থেকে নদী ভাঙনে স্থায়ী কোনো বাঁধ কি নির্মাণ করা হয়েছে? না নির্মাণ করলে কিভাবে বাঁধটা নির্মাণ করা উচিত? এখানে দীর্ঘদিন যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চতলবাড়ি ওই অপশনে নদী ভাঙনের দীর্ঘদিন ধরে চলমান আছে। এখানে অনেক ব্যাপক কৃষকের এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে।
তা আমরা ইতিমধ্যে আমাদের ওই অপশনের যারা বিশিষ্টজনেরা আছে ওনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে দাবিও করেছে। আমার মনে হয় এটা যদি করা হয় তো ওই এলাকার সাধারণ মানুষের অনেক উপকার হয়, বিশেষ করে কৃষকের অনেক উপকার হবে বলে আমি মনে করি। এবং আপনি ভবিষ্যতে কৃষকের উপকারের কথা বলছেন, আপনার কাছে আবার হয়তো আসবো। আমরা কৃষকের সঙ্গে একজন কথা বলতে চাই। আপনি তো কৃষক, তিনি বলছিলেন যে নদী ভাঙনের কারণে অথবা সেই পানিগুলো খালে পর্যাপ্ত না থাকার কারণে কৃষিতে সমস্যা হচ্ছে। কৃষিতে কী ধরনের সমস্যা আপনারা সামনে দেখছেন? আলহামদুলিল্লাহ, এখানে পানিটা সুন্দর মতো খাল যে খননের ব্যাপারটা আছে, প্রত্যেকটা খালেই ভরট, খনন হয় না। ঠিক আছে, এটা যদি খনন করে সুন্দর মতো খনন করা যায় তাহলে যারা সেচ পানিটা দেয় তারা সুন্দর মতো সেচ করতে পারে, তাহলে পানিটা সুন্দর মতো জমিতে প্রয়োগ করতে পারে। ফসলের সময় কি আপনারা পর্যাপ্ত পানি পান? না, পর্যাপ্ত পানি আমরা পাই না, তখন খালে পানি কম থাকে এবং মাটি খননটা খালে কম, যার জন্য পানিটা সোজাসুজি যায় না। চমৎকার, মানে আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই অঞ্চল যেহেতু নদী বেষ্টিত এবং নদীর কানেক্টিং ওইতেই হচ্ছে খালগুলো আছে এখানে খনন করা। আমরা একটু মৎস্য নিয়ে কথা বলতে চাই, যেহেতু মাছের জেলা বরিশাল। আমরা একজনের সাথে কথা বলতে চাই যে মাছ আসলে কেমন ছিল আগে, আপনারা ছোটবেলায় কত মাছ দেখেছেন আর এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা ছোটোবেলায় আমাদের এলাকার যে মাছ ছিল, শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, বিভিন্ন রকমের শোল, গজাল এভাবে পেয়েছি। এখন তো বিশেষ করে অনেকেই ঘের হচ্ছে, ঘেরে মাছের চাষ হচ্ছে, যার জন্য আমরা মাছ মোটামুটি পেয়ে থাকি, মোটামুটি ভালোই পেয়ে থাকি আর কি। বিভিন্ন রকমের ওই যে চাষি মাছ এগুলো আমরা পেয়ে থাকি। মানে চাষের মাছটা বেশি পাওয়া যাচ্ছে। শুধুমাত্র কি চাষের মাছ বেশি পাওয়া যাচ্ছে? আপনারা কি দেশি মাছের যে স্বাদ ছিল সেই স্বাদটি কি কাকা পান এখন? না, দেশি মাছ আমরা আগে যেটা খেয়েছি ছোটোবেলায় মনে পড়ে, সে শিং, কই, মাগুর আর বল যেগুলো আমরা খাল বিলে পেয়েছি, সেগুলো খুবই স্বাদজনক একটা খাবার ছিল। কিন্তু বর্তমানে সেই মাছ একই হিসেবে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। এখন এই চাষি মাছ ছাড়া আমরা কিছু দেখতে পাই না। তবে এই খালগুলা কাটা এখন বিশেষভাবে প্রয়োজন, যেটা দ্বারা এই মাছ চাষও এই খালের খুব প্রয়োজন। অনেক মৎস্যজীবী দেখতাম এইখানকার ঘরের মাছটার যে আমিষ, সেইটা তো খাল থেকে আমরা দেখতাম ছোটবেলায় ধরে মাছ করতো। এখন কি খালে কেউ মাছ ধরে না নাকি? এখন খালি মাছ ধরে, তো আগের তুলনায় অনেক কম। আগে আমার ছোটো সময় আমরাও ধরছি, এই দিনে আমরা খালে নৌকা নিয়ে জাল নিয়ে সবাই মাছ ধরতাম। অন্তত খালে মাছ ধরার জন্য যে জাল ফেলার জায়গা পেতাম না, এইভাবে মাছ আগে ধরতাম, কিন্তু সেইভাবে মাছ এখন পাওয়া যায় না। আমরা বেশ চমৎকার কথা উঠে এসছে যে দেশি মাছের প্রজনন এখন হয়নি বললেই চলে, অনেক সময় বিলুপ্তির পথে। আমরা একটু এই পাশটায় যেতে চাই যে অনেকেই এখন নদীপথ ব্যবহার করা পদ্মা সেতুর পরে ভুলে গেছে। তো নদীপথের যে লঞ্চ ব্যবসাটা সেটি অনেকটা একটা ভঙ্গুর অবস্থায় আছে। এই আমাদের কি নদী বেষ্টিত এই বরিশাল জেলাকে উন্নয়নের জন্য নদীকে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত? পদ্মা সেতুর পরে কিন্তু আমরা সেইটার একটা দেখতে পাচ্ছি। আমাদের এলাকা তো নদীমাতৃক এবং কৃষি এগুলো জলের উপরে, পানির উপরে নির্ভর করে। যদি নদী পথ না থাকে তাহলে জমিতে পানি পাওয়া যাবে না এবং ফসলের ক্ষতি হবে। কাজে নদী পথ উন্নত করা দরকার। তো লঞ্চ তো অনেকগুলো ছিল, এখন তো লঞ্চ চলে না বললেই চলে, সবাই সড়ক পথে যাতায়াত করে। আবার রাস্তাঘাটগুলো তো ভাঙা, তো সেক্ষেত্রে লঞ্চ তো বিলীন হওয়ার পথে। তো একটা ঐতিহ্যও বটে বরিশালের। যেহেতু লঞ্চে যাইতে অনেক দীর্ঘ সময় লাগে, যাতে তাড়াতাড়ি অনেকে আছে ঢাকায় চাকরি করে, সকালে দিয়ে অফিস করবে, কাজে তারা রাত্রি জাগরণে পছন্দ করে না, যত তাড়াতাড়ি যাইতে পারে এই জন্য তারা মানে বাসে যাওয়ারই আগ্রহী বেশি, কিন্তু লঞ্চে যাত্রী কম। আচ্ছা, আপনি বলছেন যে দ্রুত গতিতে মানুষজন যাতায়াত করার চেষ্টা করছেন, যার ফলে অনেকে লঞ্চ ব্যবহারে হয়তো কিছুটা এখন করতে চাচ্ছেন না, অভ্যস্ত হয়ে গেছেন, আবার সেই অভ্যস্ততা থেকে ফিরে এসছেন সড়ক পথে। অপূর্ব অপুর সঙ্গে একটু কথা বলতে চাই। অপূর্ব অপু, আমাদের বরিশালের ব্যুরো প্রধান এবং এই অঞ্চলের সবগুলো জেলায় আপনার বিচরণ আছে এবং সবগুলো জেলার মানুষের দুঃখ দুর্দশা, সম্ভাবনা, সমস্যা, সংকট সব কিছু নিয়ে আপনি কাজ করেন। এই মানুষগুলো যা বলছে সব কিছু কি আপনি বাস্তবে দেখতে পেয়েছেন? দেখুন, একদমই সত্য কথা,
এখানে কিন্তু আজকের যে সময় টেলিভিশনের আজকে বিশেষ আয়োজন, এখানে কিন্তু কৃষক থেকে শুরু করে শিক্ষক, মানে নানান ধরনের মানুষ এসেছে এই আয়োজনে। ছাপোষা মানুষ, শিক্ষক, রাজনীতিবিদ, সবার কিন্তু কথার জায়গা একটি সুতোয় এসে, একটি মোহনায় এসেছে। এখানে যেমন নানান সমস্যা রয়েছে, সম্ভাবনাও রয়েছে, এবং যে সমস্যাগুলো তারা তুলে ধরেছেন এগুলো কিন্তু বছরের পর বছর ধরে চলে আসছে। এখানে সরকার পরিবর্তন হয়, জনপ্রতিনিধি পরিবর্তন হয়, কিন্তু যেটি পরিবর্তন হয় না সেটি হচ্ছে এই মানুষের দুর্দশা। এখানে একজন আমাদের অনেক সিনিয়র সিটিজেন, তিনি বললেন যে তিনি তার শৈশবে যে মাছটা পেয়েছে সেই মাছ কিন্তু এখন নেই। কিভাবে থাকবে? খালগুলো কিন্তু খনন হয় না, খাল খনন নামে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ আমরা বছরের পর বছর শুনে এসেছি। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সেগুলো বারবার প্রচার করে এসেছি, কিন্তু কার্যত সেটির কিন্তু স্থায়ী কোনো সমাধান নেই। এখানকার মানুষ বলছে নদী ভাঙন এই অঞ্চলের জন্য সবথেকে বড় একটি সমস্যা। সেখানেও কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা। অন্য অন্য জনপদে যখন এই নির্বাচনের পথ চলা নিয়ে গিয়েছি তখনও দেখেছি যে এই ধরনের সংকটগুলি এই দক্ষিণ অঞ্চলে উঠে এসছে। অপু, আপনার সাথে আবার কথা বলবো। তার আগে এই অপূর তৈরি করাই একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে নেব। কীর্তনখোলার তীরে নদীবেষ্টিত দক্ষিণের বিভাগীয় শহর বরিশাল সভ্যতার চূড়ায় ওঠা দাবি করার সময়ও এখনও নৌপথই একমাত্র ভরসা জেলার বেশ কয়েকটি উপজেলা। এখানকার মানুষের সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ ভাঙন, লবণাক্ততা, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ভোগান্তি কাটেনি গত 53 বছরেও। প্রায় অর্ধ শতাব্দী আগে নির্মিত 1000 কিলোমিটার বেড়িবাঁধ আজও ভঙ্গুর। জোয়ারের তীব্র চাপ সামলাতে না পেরে প্রতি বছরই প্লাবিত হয় উপকূলের লক্ষাধিক মানুষ। পানির স্রোত গিলে খায় ঘরবাড়ি, ফসল। নদীর কোরাল গ্রাসে আমাদেরকে নির্যাতিত হতে 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 আজকে সর্বস্ব প্রায় বলতে গেলে সবই হারিয়ে ফেলেছি আমরা। আমাদের এইখানে এক সময় ভাঙন ছিল, এরপর একটা বাঁধ হয়েছে, কিন্তু এখন সেই বাঁধ আবার নতুন করিয়া ভাঙন দেখা যায়। এখন টেকসই বাঁধের জন্য আমরা আশা করি সরকার যে ইউনিয়নের যে ভেরিবারটা যেন আরও ভালো করে এবং মজবুত করে। রাজ্যের ভেনিসখ্যাত বরিশাল শহর বর্ষা মৌসুমে আটকে থাকে জলাবদ্ধতায়, আর ধান নদী খাল তিনে বরিশালের চিরচেনা ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। যদিও পদ্মা সেতু সড়ক যোগাযোগের মাইল ফলক স্পর্শ করেছে, তবে জোর কদমে এগোতে পারেনি স্থানীয় অর্থনীতি। দেশের 7 বিভাগীয় শহরের মধ্যে কলকারখানা স্থাপনে সবচেয়ে পিছিয়ে থেকে পরিসংখ্যানে দারিদ্র্যের হারের শীর্ষ এখন বরিশাল। নির্বাচনে যারাই ক্ষমতা আসুক, আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের জন্য একটা সুস্থ, একটা সুন্দর একটি শিক্ষা পাঠ্যপুস্তক্রম তারা তৈরি করে দেখ। জুলাই আন্দোলনে নারীরা ছিল অগ্রগামী, তাদের কণ্ঠস্বর ছিল সবার আগে। 26-এর নির্বাচনের পরে সেই নারীর কণ্ঠ রোধ করে যেন না দেওয়া হয় এবং তাদেরকে যেন সেই কথা বলার সুযোগটি দেওয়া হয়। লেখাপড়ার মানটা ভালো করুক এবং বাজারঘাটের দরদাম এইটা ভালো নিয়ন্ত্রণে রাখুক, আমরা যাতে খাইয়ে পড়িয়ে সুন্দরভাবে বসবাস করতে পারি। প্রথম প্রায়োরিটি হচ্ছে এই অঞ্চলের মানুষের নিরাপত্তা, এরপরে হচ্ছে টেকসই উন্নয়ন, নদী ভাঙন রোধ সহ অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, সার্বিকভাবে টেকসই উন্নয়ন যে করতে পারবে বলে তারা মনে করেন এবছর তাকেই ভোট দিবেন। 5 বছর সময়ের জন্য যারা নির্বাচিত হবেন তারা যেন কাঠামোগতভাবে তারা তাদের যে কার্য নির্ধারণ করেন এবং সেখানে যেন জনগণের উন্নয়নের ভাবনা থাকে, পরিবেশ ভাবনা থাকে। বরিশালের 6টি আসনে মোট ভোটার সংখ্যা 2,53,000-এর কিছু বেশি। একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা বন্দর। বরিশালে রয়েছে অপার এক সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়রা বলছেন দরকার তাদের একজন যোগ্য নেতৃত্ব, যার নেতৃত্বে স্থানীয় অর্থনীতির চাকা তো ঘুরবেই, জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বরিশাল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সহকর্মী অপূর প্রতিবেদনটিতে দেখলাম যে বরিশালের নানা সমস্যা, সংকটের গল্প আছে, সম্ভাবনার গল্প। আমরা বলতে চাই যে একটু আগে কৃষির কথা বলছিলাম, যে কৃষিতে প্রাচ্যের ভেনিস খ্যাত এই বরিশাল এখন বেশ সংকটের মধ্যেই আছে। আমরা আবার নির্বাচনের দিকে ফিরতে চাই। আমরা কথা বলতে চাই একজন তরুণ ভোটারের সঙ্গে। একজন তরুণ ভোটার, আপনি বেশ বড়সড়ই মনে হচ্ছে, কিন্তু আসলে তরুণ ভোটার, তাই না? তা প্রথমবার মনে হয় ভোট দেবেন। ভোটটি কেমন হচ্ছে, আমেজটা কেমন, তরুণদের সেই উৎসবটা কেমন?
ধন্যবাদ সময় টিভিকে আমাদের উজিরপুরে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে তরুণরা আসলে ভোট দিতে চায়, উৎসব মুখর একটা পরিবেশে তারা ভোট দিতে চায় এবং একটা ভয়মুক্ত ভোট চাই আমরা তরুণ যারা আছি। এবং বিশেষ করে তরুণদের মধ্যে এবার একটা যেহেতু জুলাই আন্দোলন হয়েছে, আমরা চাই সেই শক্তিকে ধরে রেখে আমরা একটা সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে ভোট হোক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। একজন নারীর সঙ্গে কথা বলতে চাই যে শুধু তরুণ ভোটারদের না, নারীদের ক্ষেত্রে ভোট দেওয়ার মতো কি সুষ্ঠু পরিবেশ কি বজায় আছে, কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। আমরা তো দীর্ঘ 16 বছর ভোট দিতে পারি না। এখন আমার মনে হয় অনেক সুন্দর হইবে, সেন্টারে যাব, ভোট দেব, এই আমাদের প্রত্যাশা। সবার প্রত্যাশাই একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছেন। এবং এখন আমরা একটু কথা বলতে চাই যে এই সংকট শুনলাম, আমরা বঞ্চনার গল্প শুনলাম, আমরা কোনো সম্ভাবনার গল্প খুঁজে পাই কিনা, কোথায় আছে সেই সম্ভাবনার গল্প আমরা একটু খুঁজতে চাই। ব্যবসা বাণিজ্যে বরিশালের বেশ অবদান আছে, তবে এখনও পর্যন্ত ভারী কোনো শিল্প কারখানা সেভাবে গড়ে ওঠেনি। বরিশালের ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে কাল থেকেই পরিচিত, উপমহাদেশের সেরা একটি ব্যবসা কেন্দ্র হিসেবে। এখন কি সেই অবস্থাটি আছে নাকি সেটি এতে ভাটা পড়েছে? ব্যবসা প্রতিষ্ঠান এখনও আগের মতোই আছে, কিন্তু একটা দেশের ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি নির্ভর করে সেই দেশের স্থিতিশীল শাসন ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতিতে দেশের মানুষগুলোর সততা এবং সৎ লোকের নেতৃত্ব। সেই হিসেবে আমরা বিগত 17 বছরে দেখেছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যেটা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। আমি একজন ব্যবসায়ী হিসেবেও বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই হিসাবে আমরা আগামী দিনে এই যেহেতু জুলাই আন্দোলন হয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, সেই হিসাবে আমাদের প্রত্যাশা যে আগামী দিনে সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন, ব্যবসায়িক যে পরিবেশের কথা, সেই ব্যবসায়ের পরিবেশ কি এখন এই মুহূর্তে আছে নাকি এখানে কোনো ধরনের সংকট আছে? কেউ চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, লুটপাটের ক্ষেত্রে আপনাদের ব্যবসায় বাধা দান করে, এরকম কোনো পরিবেশ কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সময় টিভিকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ব্যবসায়ী পরিবেশ আসলে একদিনে তো অনেক দীর্ঘ 17 বছরের জটলা, সেই যে 17 বছরের যে জটলা তৈরি হয়েছিল সেই জটলা থেকে ঠাস করে একেবারে ফিরে আসাটা তো সম্ভব নয়। তবে আছে চাঁদাবাজি বা ব্যবসার ভিতরে সমস্যা এখনও আছে, যার প্রভাব ক্রেতাদের, সাধারণ নিম্ন আয়ের মানুষ যারা, তাদের উপরে পড়তেছে। বিভিন্ন জায়গায় ট্রাক পরিবহনের ক্ষেত্রে চাঁদা দেওয়ার সম্মুখীন হইতে হয়েছে। বিভিন্ন জায়গায় বাজারে যারা ক্ষুদ্র আপনি চাঁদাবাজির কথা বলছেন, এরকম চাঁদাবাজির অভিযোগ তিনি তুললেন, এর আসলেই কি সেরকম চাঁদাবাজির অভিযোগ আছে নাকি সেটি ওইরকমভাবে প্রকট আকার ধারণ করেনি? এখানে কি ব্যবসা সুষ্ঠু পরিবেশ আছে? যে যারা ব্যবসা করতেছে আর বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবে। এখন দেখা যাচ্ছে যে একটা দলীয় সরকারের অধীনে যখন আসে তখন দেশটা শান্তিপূর্ণ থাকে, কিন্তু যখন অন্তর্বর্তী সরকার, সে তো আপনার সারা বাংলাদেশে, আপনারা সাংবাদিক, আপনার আমাদের চাইতে ভালো জানেন যে কোন জায়গায় কী হচ্ছে। সেটা সারা বাংলাদেশেই একটা দেখা গেছে যে আপনার যেইভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকা দরকার সেভাবে প্রশাসন পারতেছে না, তো আমাদের চাইতে আপনারা আরও বেশি জানেন। এই বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাটা বেশ ভালোভাবে বেগ পোহাতে হচ্ছে। আমরা একটু একজন প্রবাসীর কাছে জানতে চাই যে এবার তো ভোট দেওয়ার একটি অধিকার দেওয়া হয়েছে প্রবাসীদেরকে, পোস্টাল ভোটার। আপনাদের কি এই দেশে বিনিয়োগ করার জন্য একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যাচ্ছে এর মধ্য থেকে? আমি একজন প্রবাসী হিসেবে বলতে চাই, বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের যে অবদান রয়েছে, সেই অবদান ঠিক গভর্নমেন্ট তৈরি করার ক্ষেত্রেও জানি অবদান রাখতে পারে। এবং কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে, যে একমাত্র পোস্টিং ব্যালটিং সিস্টেমে যে কার্যক্রমটা আছে সেটা বাস্তবায়ন ক্ষেত্রে কিছু সংশয় রয়ে গেছে। বাট আই হোপ অল দ্য বাংলাদেশি পিপল উইল বি এবল টু ভোট অ্যাট দিস ইলেকশন। আপনি বরিশালের সন্তান, একইভাবে আপনি প্রবাসে বসবাস করেন দীর্ঘদিন থেকে। বরিশালের অর্থনীতিতে এখানে বিনিয়োগটা কেন হচ্ছে না? পদ্মা সেতু হয়ে গেছে, হয়তো 6 লেন হবে, ভোলার গ্যাসটা এখানে আসার একটি কথা চলছে কিন্তু সেটা এখনও হয়নি। এরকম কি কোনো সংকট আছে না অন্য আরও কোনো সংকট আপনি দেখতে পাচ্ছেন? না, আমাদের দেশে মূলত আমি যেটা অ্যাজ এ বাংলাদেশ হিসেবে বলবো
যে আমাদের দেশ এখনও করাপ্টেড, অনলি ফর করাপ্টেড। দ্যাটস ওয়াই মানুষ এখানে বিনিয়োগ করতে আসতে সাহস পায় না, বিকজ তার বিনিয়োগটা পুনরায় সে বিনিয়োগ করতে আসতে সাহস পায় না। আপনি বিনিয়োগের পরিবেশটি এখনো যথাযথ হয়নি, তার মানে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিক নেই সেটি তিনি বলতে চাইছেন। আমরা একটু কথা বলতে চাই যে একটু পেছনের দিকে যাই এবার, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, মানে সরকার কি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে সামাল দিতে পারছে? আমার কাছে মনে হয় ফেসিবাদ আওয়ামী লীগ সরকার আছে, বর্তমান অনেকটা স্বাভাবিক হচ্ছে। তো একেবারে স্বাভাবিক না, মোটামুটি স্বাভাবিক আগের তুলনায়। মোটামুটি স্বাভাবিক, কিন্তু তারপরও সন্তোষজনক নয় বলে তিনি মনে করছেন। আপনি কি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামী নির্বাচন যেটি আছে সেটিও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই বেশ সংশয় জানাচ্ছে, আপনার কি মনে হচ্ছে? সবাই শঙ্কিত, যত নির্বাচনের দিকে আগাবো আমরা সবাই শঙ্কিত যে কোনো দুর্ঘটনা ঘটে কিনা। ঢাকা বা বিভিন্ন অঞ্চলের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে, সুতরাং আমরা তার বাইরে না। তো যতদিন আসবে শঙ্কা আছে, কিন্তু আমরা মনে করি বর্তমান সরকার এটা শক্ত হাতে দমন করবে এবং একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দেবে। জাতিকে একটা নির্বাচনের জন্য কি আইন শৃঙ্খলা শক্ত করা দরকার, নাকি স্বাভাবিক শৃঙ্খলা বজায় রাখার জন্যও দরকার? স্বাভাবিক, উভয় ক্ষেত্রেই দরকার, স্বাভাবিকভাবেও দরকার এবং আমাদের সবাইকে সহনশীলতাও প্রদর্শন করতে হবে। যে যে সংগঠনেরই হোক, যে দলেরই হোক, সহনশীলতার সাথে হার জিত মেনে নিয়ে কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু না হয়, সেইভাবে যদি আমরাই তা মনে করি যে শান্তি শৃঙ্খলার সাথে জড়িত, তার সাথে আমরাও সহায়ক হিসেবে কাজ করতে পারতেছি। ধন্যবাদ আপনাকে। তবে তারপরও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউ কেউ একটি মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখতে পাচ্ছি। কেউ বলছে যে কিছুটা সন্তোষজনক, কেউ বলছে পুরোপুরি সন্তোষজনক নয়। তবে আমরা একজন নারীর কাছ থেকে শুনতে চাই যে নারীর নিরাপত্তা কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা হয়তো বলতে পারবেন। আমরা কার কাছে যাব? আমরা একজন পুরুষ হাত উঠিয়েছেন, তার সঙ্গে কথা বলে আরেকজন নারীর সঙ্গে কথা বলবো। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউ শঙ্কা জানিয়েছেন, কেউ বলছে যে তারা সহযোগিতা করছেন। আসলে কি সহযোগী ভূমিকা পালন করছে মানুষ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি? আসসালামু আলাইকুম, সময় টিভিকে ধন্যবাদ। আইন শৃঙ্খলার বিষয়ে আমি বলবো যে সন্তোষজনক। এর কারণ হলো দুইটা বড় ধরনের ঘটনা আপনারা দেখছেন বাংলাদেশে, তারেক জিয়ার আগমন এবং খালেদা জিয়ার জানা যায় যে ব্যাপক লোক হয়েছে, লক্ষ লক্ষ কোটির উপর লোক হয়েছে। সেইটা যেভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে, এজন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ। আমি আশা করি যে এই যদি তারা ইচ্ছা করে, তাহলে সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা তারা ইচ্ছা করলে সুন্দর রাখতে পারবে। ধন্যবাদ। আপনি একটা উদাহরণ টেনে ধরলেন, তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরেকটা উদাহরণও আপনি বললেন। সামনে নির্বাচনের কথা যদি বলি, আবারও বলছি যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন সংশয় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, কেউ বলছেন যে কিছুটা সন্তোষজনক। আপনি কি বলবেন? আমি বলবো আইন শৃঙ্খলা আরও উন্নয়ন করতে হবে, যেটুকু আছে এটুতে এর চেয়ে একটু ভালো করতে হবে। এর চেয়ে আরেকটু ভালো তিনি আশা করছেন। আমরা একটু জানতে চাই একজন নারীর কাছে যে নারীর নিরাপত্তা কেমন, তাহলে বোঝা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন। ধন্যবাদ সময় চ্যানেলকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নারী আগের চেয়ে, বিগত 17 বছর যে নারীরা যে নিরাপদে ছিল তার চেয়ে এখন অনেক বেশি নিরাপদে। কিন্তু নির্বাচিত সরকার আসলে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত হয়তো একটু ঝামেলা আছে। আমরা আমাদের সঙ্গে একজন মাকে পেয়েছি, যিনি এই জনপদের সেরা মা নির্বাচিত হয়েছিলেন। আমরা তার কাছে জানতে চাই যে আপনি তো একজন সেরা মা, আপনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যে পরিস্থিতি, সব কিছু মিলে কেমন দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মূল্যায়নটা খুবই জরুরি, আপনি বসে বলবেন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সময় টিভিকে আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা বিগত দিনের কথা আমি বলতে চাই না, সেটা তো সারা দেশবাসী জানে। তবে এখন আগের চাইতে অনেকটা ভালো। তবে আমি যদি আপনার কাছ থেকে সুযোগ নেই, তাহলে তো আপনি আমার কাছে আর একটু বেশি নেবেন। সুতরাং এরপরেও যদি রাজনৈতিক দলগুলো যখন আসবে, তখন যদি তারা সুযোগ নেয় আইনশৃঙ্খলা বাহিনীকে, তাহলে তারাও নিতে সাহস পাবে না আমি মনে করি। তবে চমৎকার, আপনি সেরা মা নির্বাচিত হয়েছেন। আমি আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে বরিশাল থেকে আপনি যেহেতু এখানে নির্বাচিত হয়েছেন, এখানে আপনার ছেলে মেয়ে কোথায় পড়ালেখা করেছে এবং এখানে কি শিক্ষার সুষ্ঠু পরিবেশ আছে? সেটা আমি বলতে চাই। কোনো এক সময় বরিশাল ছিল শিক্ষার জন্য বেশি হার ছিল বেশি পারফেক্ট। তারপরে ছিল বরিশালের মধ্যে উজিরপুর ছিল সবচাইতে বেশি। আমার মনে হয় সেইখান থেকে আমরা অনেক পিছিয়ে গেছি, একটু না অনেক।
গুণগত মান আমাদের মানে আমাদের গুণগত মান বলতেই নাই। এটাকে ফিরিয়ে আনতে হলে শিক্ষার দিকে আরেকটু মনোনিবেশ করতে হবে। শিক্ষা শুধু কারিগরি শিক্ষা বা আপনি বইয়ে পুস্তকের শিক্ষার কথা বলবেন, নাকি আপনি নৈতিক শিক্ষাকেও জোর দেবেন এই অঞ্চলে? মানুষের আগে সমস্ত কিছুর আগে মানুষ। আমি মনে করি পুঁথিগত বিদ্যা মানুষকে বড় করতে পারে না, বিশেষ করে পারিবারিক শিক্ষাটাই হলো সবার আগে। একজন মা বলছিলেন যে পারিবারিক শিক্ষা এবং নৈতিক শিক্ষাই হচ্ছে এই সমাজের অবক্ষয়কে, সেই ভঙ্গুর দশাকে সেখান থেকে উত্তরণ ঘটাতে পারে। আমরা একজন পেছনের দিকে চলে যাব। আমরা এখন কথা বলতে চাই স্বাস্থ্য খাত নিয়ে। এই বরিশাল অঞ্চল যেখানে এত ফসল উৎপাদন হয়, এত সম্ভাবনার জায়গা, কিন্তু সেখানেও মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তার একটি অন্যতম কারণ এখানে সুস্বাস্থ্য হওয়ার জন্য যে ধরনের চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাটা অপ্রতুল। হাসপাতালগুলো কেমন দশায় আছে, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যদি বলি, অথবা বরিশালের যে কেন্দ্রীয় হাসপাতালটি বলি, এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলো অত্যাধিক পরিমাণ বেহাল দশা, যার কোনো নজরদারি নাই এবং কোনো ডাক্তার বা অলরেডি অনেক স্টাফদের নিয়োগ নাই, যে কারণে যার পর্যাপ্ত পরিমাণ ঔষধও নাই, যে পরিমাণে ব্যবহার। প্রান্তিক যে অবস্থা, বর্তমান যে অবস্থা চলতেছে, যেখানে গ্রামীণ স্বাস্থ্যসেবার অবস্থা যে এমন যে যেখানে কোনো নর্মাল একটা ডেলিভারি পর্যন্ত সম্ভব না। আর রাস্তাঘাটের যে অবস্থা, সেক্ষেত্রে তো কোনো কথাই নাই যে এখান থেকে যে মানে হাসপাতালে যে চিকিৎসা করবে, সেক্ষেত্রে খুবই অবস্থা খারাপ, যেখানে পর্যাপ্ত পরিমাণ ঔষধ নাই, চিকিৎসা পর্যাপ্ত ঔষধ নেই। কিন্তু এখানে কি উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই। যে চিকিৎসার জন্য সেক্ষেত্রে জেলা সদরে মেডিকেল কলেজে পাঠানো হয়, কিন্তু মেডিকেল কলেজ থেকে পাঠাইলেও আজ পর্যন্ত দক্ষিণাঞ্চলে ভাগ্যের উন্নতি হয় না, কারণ হার্টের তেমন কোনো ভালো ডাক্তার নাই, নিউরো সার্জারির কোনো ডাক্তার নাই, যার জন্য উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের পরিবেশ ঠিক আছে। হাসপাতালের পরিবেশের যে অবস্থা মোটামুটি, কিন্তু যে অবস্থা রয়েছে, যেটা থাকার কথা, সে অবস্থা এখন নাই, কারণ পর্যাপ্ত পরিমাণ জনবলের অভাব অনেকটা। তিনি বলছিলেন যে হাসপাতালের বেহাল দশার কথা। আমরা একজনকে জানতে চাই যে আপনি বেশ বয়োজ্যেষ্ঠ, অনেকদিন ধরে বরিশালে আছেন, হাসপাতালগুলোর কী অবস্থা? নিশ্চয়ই দু একবার অসুস্থ হলে চিকিৎসকদের কাছে যেতে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমাদের বরিশাল অঞ্চলে বাংলা মেডিকেল কলেজ নামে একটি চিকিৎসা কেন্দ্র আছে বা হাসপাতাল, মহাবিদ্যালয় আছে। আমরা সেখানে বিভিন্ন সময় অসুস্থ হয়ে গেলে সেখানে যাই, কিন্তু যাওয়ার পরে সেখানে অন্য বর্ণনা আর কি দেবো, আমরা ওখানে যে টয়লেটগুলি আছে সেখানে ঢুকলে 2 জন সহকারী নিয়ে ঢুকতে হয়। এত অবস্থা খারাপ, এবং ভিতরে বেডের যে অবস্থা, আমার মনে হয় 50 বছরেও এর কোনো পরিবর্তন ঘটানো হয় নাই। অথচ শুনি সরকার লক্ষ লক্ষ টাকা এখানে দিয়ে আসছেন স্বাস্থ্য খাতে, কিন্তু স্বাস্থ্য খাতের মাঠ পর্যায়ে এবং হাসপাতালগুলিতে তেমন কোনো উন্নয়ন হয় বলে আমার কাছে মনে হয় না। তেমন উন্নয়ন হয় না। আপনি হাসপাতালে ভর্তি ছিলেন অনেক দিন। বরিশালে কি চিকিৎসা ব্যবস্থা আছে ঠিকমতো, নাকি বেহাল দশা? না, বেসিক্যালি বরিশালে আসলে যেরকম বেহাল দশা, সেটা হচ্ছে আপনার ভবনের পরিমাণ কম। সাপোজ একটা ওয়ার্ডে 40 জন বা 50 জন পেশেন্ট রাখা যায়, সেক্ষেত্রে পেশেন্টের চাপ এত বেশি যে ওয়ার্ডে 150-200 ভাঙা, এবং বরিশাল এখান থেকে নিতে বেশ সমস্যা। কেমন চিকিৎসা ব্যবস্থা ছোট্ট করে যদি বলেন? রাস্তাঘাট শুধু ভাঙা না, তার চেয়েও মারাত্মক অবস্থা। রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে রয়েছে, যার জন্য অ্যাম্বুলেন্স বলেন কিংবা গাড়ি বলেন যেতে খুবই সমস্যা। কি হাসপাতালে যেতে কোনো সমস্যা হয়? হ্যাঁ, অবশ্যই সমস্যা হয়। রুগী তো গাড়িতে উঠতেই সমস্যা, কারণ এই রাস্তা দিয়ে আসলে গাড়ি চলাচল উপযোগী না। তার মানে যোগাযোগ ব্যবস্থার সাথে স্বাস্থ্যের একটি ওতপ্রোতভাবে জড়িত একটি সংযোগ আছে। আমরা এখন নির্বাচনের বিষয় নিয়ে জানতে চাই চুয়াডাঙ্গার কাছে। চুয়াডাঙ্গার সেখানে আছেন মাসুদ মামুন। চুয়াডাঙ্গা 2 সংসদীয় আসন কৃষি নির্ভর একটি এলাকা। এই এলাকা হচ্ছে কৃষিতে অনেকটাই সমৃদ্ধ, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। এই আসনে হচ্ছে বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। 2 জন প্রার্থী হচ্ছে শক্তিশালী প্রার্থী, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাতের প্রার্থী হচ্ছে জেলা জামাতের আমির রুহুল আমিন, তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে তার নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা 2 আসনে। তিনি হচ্ছে ভোটারদেরকে নানা ধরনের
প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা নির্বাচিত হলে তারা এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন। এবং চুয়াডাঙ্গা 2 আসনের জেলা বিএনপির সভাপতি হচ্ছে ধানের শীষের প্রতীকে তিনি নির্বাচন করছেন। তিনি হচ্ছে জেলা বিএনপির হচ্ছে নেতৃত্বে রয়েছেন। তিনি হচ্ছে 2 আসন থেকে তিনি ভোট করবেন। তিনিও হচ্ছে নির্বাচনী মাঠে রয়েছেন। তিনিও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং ভোট চাচ্ছেন। চুয়াডাঙ্গা 2 আসনে মোট ভোটার রয়েছে 4,92,430 জন। 174টি কেন্দ্রে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 4 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে চুয়াডাঙ্গা 2 আসনের নির্বাচনী এলাকায়। এই নির্বাচনী এলাকায় হচ্ছে তফসিল ঘোষণার আগেই হচ্ছে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন। তফসিল ঘোষণার পরে নির্বাচনী আচরণবিধি থাকায় তারা হচ্ছে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। তারা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন অনুষ্ঠানে তারা যুক্ত থাকছেন। এছাড়াও হচ্ছে চুয়াডাঙ্গাতে 5 জন প্রার্থী 2 আসনে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছেন। 2 আসনে অংশগ্রহণ করছেন 5 জন প্রার্থী জামাত ইসলামী, বিএনপি, এবি পার্টি, বাংলাদেশ কংগ্রেস সহ 5টি দল এবার হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছে। এখানে 2 আসনে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে টানা 4 বার নির্বাচিত হয়েছিলেন তাদের সংসদ সদস্য হিসেবে এবং এর আগে বিএনপি নির্বাচিত হয়েছেন, জামাত ইসলামী একবার নির্বাচিত হয়েছেন এবং জাসদের একজন প্রার্থী হচ্ছে এখানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই এলাকায় কৃষি সমৃদ্ধ হয়, এখানে কৃষকদের জন্য যারা কাজ করবেন তারাই হচ্ছে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন বলে এই এলাকার সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ জানিয়েছেন। এই ছিল চুয়াডাঙ্গা থেকে নির্বাচনের সর্বশেষ। মাহফুজ মামুন জানাচ্ছিলেন চুয়াডাঙ্গার নির্বাচনের খবর। আমরা আলোচনা করছিলাম বরিশালের যে চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, সেই বেহাল দশা নিয়ে আমরা আরও 2-1জনের সঙ্গে কথা বলতে চাই। চিকিৎসা সেবা নিয়ে বেশ খারাপ অবস্থার কথা বলছে, কেউ যোগাযোগ ব্যবস্থার সাথে সেটার সাথে জড়িত বলছে। আপনি কি দেখছেন? জি, ধন্যবাদ। আমাদের বৃহত্তম বরিশাল বিভাগের 6টি জেলা বাদেও আমাদের পার্শ্ববর্তী মাদারীপুর এবং শরীয়তপুরের অনেক মানুষ আমাদের বরিশালে চিকিৎসা নিতে আসেন। আমাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রোগী হয়ে থাকে, বেসিক্যালি সেই পরিমাণ রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের যে পর্যাপ্ত জনবল, সরঞ্জামাদি, যানবাহন বা আপনি ধরেন অ্যাম্বুলেন্স সার্ভিস, এগুলো সবই আসলে অপ্রতুল। এবং এর থেকে বড় আমরা একটি যে সমস্যা পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে আপনার দালাল সিন্ডিকেট। ধন্যবাদ আপনাকে। যে দালাল সিন্ডিকেটের কথা বলছেন, আসলে কি এরকম দালাল সিন্ডিকেটের কবলে আছে? জি, যে কোনো মানুষই পাসপোর্ট অফিস অথবা যে কোনো সরকারি সাহায্যের জন্য যখন যায় তখন অবশ্যই দালালের শিকার হতে হয়। যেমনি ক্লিনিকগুলোর কি অবস্থা? এখানে ক্লিনিকগুলো মূলত তারা আসলে এইভাবে সেবা দিতে পারতেছে না। তারা কোনো রোগী গেলে বরিশালে সরাসরি পাঠিয়ে দিচ্ছে এবং সেখানেও দালালের একটা ভরপুর অবস্থা। মূলত এই এলাকার মানুষজন চিকিৎসা সেবা থেকে মোটামুটি আক্ষরিক এক অর্থে বঞ্চিত বলা চলে। হ্যাঁ, তারা খুবই নিদারুণ অবস্থার ভিতরে আছে চিকিৎসার সেবার দিক থেকে। সামনে চিকিৎসা সেবা ভালো হলে আরও ভালো হয়। চিকিৎসা সেবার বেহাল দশার কথা বলছেন। আমরা এ পাশে আরও 2-1জনের সাথে কথা বলতে চাই যে চিকিৎসা সেবা নিয়ে যদি বলেন যে চিকিৎসা সেবার কি অবস্থা, আপনি বসেই বলতে পারবেন। চিকিৎসা সেবার এই মুহূর্তে আমরা রাজনীতি নিয়ে আসেন আমাদের এখন এই মুহূর্তে চিকিৎসা সেবার যে পরিস্থিতি, তাতে বলাই চলে যে বিভিন্ন মানুষজন তারা ভুক্তভোগী হয়েছেন। এবং আমরা কথা বলতে চাই যে এখানকার যে আরও অনেক সংকট যেগুলো আছে সেগুলো নিয়ে আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে কথা বলতে চাই। আমরা একটু এই পাশে যাব, এই পাশের পেছনের দিকটায় যাব। এই পাশের পেছনের দিকে আপনি যদি একটু বলেন যে বরিশালের সড়ক এবং এই চিকিৎসা সেবা, এর সাথে কি আপনি দেখতে পেয়েছেন যে কোনো রকমের সংকট তৈরি হয়েছে? কেউ অসুস্থ হওয়ার পরে ঠিকমতো হাসপাতালে পৌঁছতে পারেনি? অনেক রোগী ইমার্জেন্সি সেটা মনে কর রাস্তায় এত খারাপ, যার ফলে রোগী যাইতে যে আধা সুস্থ থাকলে একবারে নার্ভাস হয়ে যায়। এই রাস্তাঘাট এত খারাপ বরিশালের, ঠিক আছে। আমরা চিকিৎসা সেবা নিয়ে অনেকক্ষণ কথা বললাম, তবে এই অঞ্চলটি যে কারণে বিখ্যাত ছিল একসময় সেটি হচ্ছে কৃষি। এবং এই কৃষির কথা যদি বলতে হয়, প্রাচ্যের ভেনিস খ্যাত এই বরিশাল, সেই বরিশালে কৃষি নিয়ে আমরা আবার কথা বলতে চাই যে কৃষি ব্যবস্থাপনায় বিপণন কেন্দ্র কেমন আছে এবং যে কারণে ফসল কি নষ্ট হয় কখনো বা বন্যায় প্লাবিত হয়ে কোনো রকমের সংকট তৈরি হয়? হ্যাঁ, যেমন খালগুলো খনন হয় না, তো যার কারণে দীর্ঘদিন পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কৃষির অনেক ক্ষতি হয়। যেমন বর্ষা মৌসুমে পানি আটকে থাকে, যার কারণে ফসল ক্ষতি হয়। যেমন আমন চাষের সময় বিশেষ করে বেশি। এবং আমাদের উজিরপুরের
চৌমুহানি থেকে বামরাইল বন্দর পর্যন্ত প্রায় 5 কিলোমিটারের অধিক একটা রাস্তা আছে। সেই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ একেবারে অকেজ হয়ে পড়ে রয়েছে। অনেক প্রশস্ত একটি রাস্তা, 2 কিলোমিটার 2 মাথা থেকে কাজ হওয়ার পরেও মাঝে আরও 3 কিলোমিটার রাস্তা এখনও বাকি আছে। আমন ধান তো এখানে মোটামুটি হয়, এবার আমনের ফলন কেমন? এবছর আমনের ফলন মোটামুটি মাশাআল্লাহ ভালো হয়েছে। দেখা যায় যে যদি জলবদ্ধতা সৃষ্টি না হয় তাইলে কৃষির অনেক উপকার হবে। ধন্যবাদ আপনাকে। আপনি তো কৃষি বিপণন নিয়ে কাজ করেন, কৃষি বিপণন এর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আছে, সংকট আছে? একটা সমস্যা আছে, এটা এখানে যদি একটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা হয় তাহলে কৃষকরা ন্যায্য মূল্যে পেতে পারবে। এই ধরনের যদি কোনো ব্যবস্থা না হয় সেক্ষেত্রে কৃষকরা উপকৃত হবে। এবং একটা ব্যাপারে যদি ন্যায্য মূল্যে যদি কোনো সার পাওয়া যায় সেক্ষেত্রে এখানে অধিকাংশ মানুষই গরিব, সেক্ষেত্রে তাদের অনেক লাভবান হবে। ধন্যবাদ। বরিশাল অঞ্চল শুধু কৃষি নয়, আরও একটি শুরুতে বলেছিলাম যে 48টি নদী বেষ্টিত এই বরিশাল জেলাটি, এবং পুরো বিভাগেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী, এবং যে কারণে ওই পাশে যে বঙ্গোপসাগর সর্বদক্ষিণে, সেই দক্ষিণের বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাস, বন্যা, প্লাবনে অনেক সময় এই সংকটে পড়তে হয়। আমরা জানতে চাই যে এই যে বন্যা সংকট, প্লাবন, সেগুলোর মুখোমুখি হতে হয়, সেক্ষেত্রে এই প্লাবনের ক্ষেত্রে এবং এই যে দুর্যোগের ক্ষেত্রে কী ধরনের সংকট বরিশালবাসী আসলে দেখতে পায়? দীর্ঘদিন যাবৎ কোনো খাল খনন হয়নি এবং বাংলাদেশে একমাত্র শহীদ জিয়াউর রহমান নামে দৃশ্যমান খাল খনন হয়েছে। এরপরে কোনো খাল খনন হয় নাই। খাল খননের নামে আওয়ামী লীগের আমলে লুটতারাজ এবং অর্থ বাণিজ্য করেছে মন্ত্রী মিনিস্টাররা সহ, কৃষকের ভোগান্তি রয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে এবং বর্তমান সরকারকে জানাতে চাই যে অতি দ্রুত খাল খনন প্রজেক্ট নিয়ে বাংলাদেশের কৃষকদের যেভাবে বাঁচতে পারে তারা সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। এছাড়াও আমি আরও একটি বিষয়ে বলতে চাই যে আমরা এখন যেখানে এই অনুষ্ঠানটি করছি এর একপাশে বায়তুল আমান নামে একটি মসজিদ আছে, যে মসজিদটি পর্যটনের জন্য সারা দেশ থেকে মানুষজন আসেন, এবং শাপলার বিলটি সেটি মানুষজন এখানে আসেন পর্যটন হিসাবে। আমি যেতে চাই যে আমাদের সহকর্মী অপুর কাছে আবার একটু যেতে চাই যে অপু, এই যে বরিশালের এত সংকটের কথা, এত সংকটের মধ্যে আমি আপনার কাছে আসার আগে পর্যটন নিয়ে দু একটি সুখের কথা বললাম, এরকম কি কোনো কিছু আছে এখানে? আর কি সম্ভাবনা আছে? না, অবশ্যই বরিশালকে ঘিরে কিন্তু পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। যেমনি আমরা যে জায়গাটিতে বসে এই মুহূর্তে প্রোগ্রামটি করছি, এখানে একটি শাতলার বিল নামে রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। পাশেই রয়েছে পেয়ারা বাগান রয়েছে, কুয়াকাটা তো রয়েছেই। পৃথিবীর একমাত্র জাপান এবং বাংলাদেশের কুয়াকাটাতে সূর্যোদয় এবং সূর্যাস্ত একসাথে দেখা যায়। এই রকম সম্ভাবনাময় আর কোথায় আছে? সেক্ষেত্রে বরিশালকে ঘিরে এবং প্রত্নতাত্ত্বিক একটা জায়গা আছে। বরিশালে যে অনেকগুলো জমিদার বাড়ি রয়েছে, বাকেরগঞ্জ রয়েছে, উজিরপুর রয়েছে, সেগুলো তো একদম ভেঙে গেছে। আমি নিজেও সশরীরে সেখানে গিয়েছি, সেখানে সংরক্ষণের কোনো অবস্থা নেই। সেখানে তো রক্ষণাবেক্ষণ নেই। যে অভিযোগটি আমরা সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছি, বছরের পর বছর ধরে সে রক্ষণাবেক্ষণগুলো করা হয় না। আমরা যদি দেখি যে পাশের দেশ সহ বিশ্বের উন্নত দেশগুলোতে এই সমস্ত প্রত্নতাত্ত্বিক বা জমিদার বাড়ি, ঐতিহাসিক নিদর্শনগুলো যেভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং এর মাধ্যমে কিন্তু এলাকার অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব, যেটি আমাদের এখানে করা হয় না। যেটি করলে পর অর্থনীতির চাকা অনায়াসে কিন্তু ঘোরানো সম্ভব। অপু, এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে কি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যোগাযোগ অবকাঠামো, এর সাথে তো পর্যটন জড়িত। এই দুইটির পরিস্থিতি কি? না, একটি হচ্ছে যে যোগাযোগের যে বিষয়টি রয়েছে। আমরা কিন্তু এই উজিরপুরে যে জায়গাগুলোতে ঘুরেছি উপজেলার মধ্যে, আমরা অধিকাংশ রাস্তায় কিন্তু ভাঙা দেখেছি। এলাকার মানুষ আমাদের কাছে অভিযোগ করেছে। সবথেকে বড় যে অভিযোগ সেটি হচ্ছে যে পদ্মা সেতু থেকে বরিশাল পর্যন্ত আসার জন্য 6 লেন করার কথা বারবার আমরা শুনে আসছি, কিন্তু সেটি কার্যকর হচ্ছে না। পদ্মা সেতু যে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে, মহাসড়কের জন্য এখানে একটি মাইল ফলক করেছে, কিন্তু সড়কটি 6 লেন না হওয়ার কারণে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনার মাত্রা বেড়েছে। নৌযানের থেকে মানুষ এখন সড়কপথে ছুটছে, যেটি বেড়েছে, দুর্ঘটনার মাত্রা বেড়েছে। আর এই যোগাযোগ ব্যবস্থাটাকে যদি আরও সম্মিলিতভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে আরও বেশি উন্নত করা সম্ভব। আরেকটি বিষয় নিয়ন্ত্রণ, আপনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কথা। গতকালকে আমাদের বরিশালের জেলা পুলিশ সুপার সহ ডিআইজি পুলিশ কমিশনারের কথা বলেছেন। তারা বলেছেন যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নির্বাচনকে সামনে রেখে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে তারা ঢেলে সাজাচ্ছে।
তারা নতুন করে গোটা পরিস্থিতিকে নজরদারিতে আনছে। কেউ যদি অপরাধ করার চেষ্টা করে অন্তত বরিশাল জোনের মধ্যে কেউ পার পাবে না বলে তারা কিন্তু গতকালকে আমাদের কাছে এক ধরনের হুঁশিয়ারি বার্তা দিয়েছে। ধন্যবাদ অপু। অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম এবং সংকট সম্ভাবনার বাইরে অনেক সংকটগুলো শুনতে শুনতে মানুষজন যখন ক্লান্ত, আপনি কিছু সম্ভাবনার কথা বললেন। আমরা বলতে চাই যে বরিশালের খেলাধুলার মাঠ কেমন? তরুণরা শুনছি যে মাদকের দিকে বেশি ঝুঁকছে। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে কি এইখানে মাদকটা এমন পরিমাণে মানে বিশ্বের মতো ছড়াই গেছে, এখন মানুষ মাদকে এবং মোবাইলে আসক্ত। সুতরাং এই আসক্তি এমনভাবে গ্রাস করছে যে খেলার মাঠ থাকলেও খেলোয়াড় নাই। এখানে খেলার মাঠ আছে, খেলোয়াড় নাই, খেলা হয় না। আমরা ব্যক্তিগতভাবে আমরা আয়োজন করেছি কিন্তু কোনো টিম পাই না, এজন্য আমরা কিন্তু অনেক সময় বন্ধ করে দিছি। আমরা চাচ্ছি যে তরুণরা মাদক, বিশেষ করে মাদকটা যদি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করে তাহলে এই মানুষগুলো আমাদের মানে অবার যে সম্ভাবনাটা চলে আসবে। যেমন স্টুডেন্টরা যারা আছে তারা হয়তো খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পায় না, আপনি সেটি বলছেন। আপনি মাদক এবং তরুণদের যে অবক্ষয়ের কথা বলছে সেটি কতটা সত্য? আপনার কি মাঠ পর্যায়ে কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সময় টিভিকে। উনি যে কথাটা বলছে এটা যথাযথ যুক্তি আছে। মাদকের সবল গ্রাম অঞ্চলে যেভাবে বাড়ছে এবং তরুণরা মাদকে আসক্ত হচ্ছে এবং এটা থেকে প্রশাসনের বেশি নজর দেওয়া উচিত যাতে এই মাদক নির্মূল করা সম্ভব হয় এবং প্রশাসনকে মাদক নির্মূলে শক্ত অবস্থানে থাকার কথা বলছেন। আমরা একটু নির্বাচন নিয়ে আবার ফিরতে চাই, যেহেতু নির্বাচনের পথ চলা। আমরা নির্বাচনের পথ চলার এই শেষ সময়ে এসে নির্বাচন এখন কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন? আপনি বসেই বলতে পারেন। আপনি বসবেন? আপনি আমি দাঁড়াই বলি, জি আপনি বসে বলেন প্লিজ। আমি দাঁড়াই বলি, আপনি দাঁড়াই বলি, সমস্যা নাই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের বরিশালকে ঐতিহ্যবাহী করে তোলার জন্য শেরে বাংলা ফজলক সাহেবের কথা উল্লেখ করেছেন, জীবনানন্দ দাশের কথা উল্লেখ করেছেন। তারপরেই আপনি বরিশালকে বা উজিরপুরকে মানে মানুষকে জনসমক্ষে তুলে ধরার জন্য গুঠিয়া জামে মসজিদের কথা বলছেন, যেটা আমাদের উজিরপুরের জন্য এটা মানে গর্ব এবং এটা আমাদের জন্য ঐতিহ্য। আর শাপলা বিলের কথা বলছেন, সাতলার। এই আপনি খুব সংক্ষেপে বলবেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি কেমন, ছোট্ট করে বলবেন। এখন আপনার শাপলার বিলের কথা বলছেন, এই উন্নয়নের ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে চাই তো যারা এই এলাকায় জনগণের জন্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, এইরকম একজন প্রতিনিধিকে যদি উজিরপুরে নির্বাচিত, উজিরপুর ভানুরিপাড়ায় নির্বাচিত করা হয়, যারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিগত দিনে করেছে, বিভিন্ন যারা উন্নয়নমূলক কাজ করেছেন তারা নির্বাচিত হলে তাতে মানুষ অন্তত শান্তিতে বসবাস করতে পারবে, সেটি আপনি বলতে চাইছেন। আমি বেশ অনেকগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। আমি একজনের সঙ্গে কথা বলবো, এই অঞ্চলের শিল্প সংস্কৃতির পরিস্থিতি কি এখন? আগে দেখতাম যাত্রাপালা হতো, আগে দেখতাম খেলাধুলা হতো এবং এখানে কীর্তনের আদি নিবাস। এখানে কি সেরকম শিল্প সংস্কৃতির চর্চা হয়? হ্যাঁ, এখনও হয়। এটা হলো একটা সিজনাল বিষয়। মাঝে মাঝে কীর্তনের অনুষ্ঠান আমাদের ধামরাতেও প্রচুর হয় এবং যেহেতু কারফা এবং হাটতা, সাতলা এটি হিন্দু এলাকা, ওই এলাকায় এই কীর্তনটা বেশি হয়। এই এলাকার চেয়ে ওই এলাকায় হিন্দু প্রবণ এলাকা, ওইখানে মানে যাত্রাপালা এখন আর হয় না, যাত্রায় দেশ থেকে উঠেই গেছে। আর এই সংস্কৃতিটা থেকে আমরা এখন বঞ্চিত। আর যেহেতু এখন নির্বাচন মৌসুম, এই সময় বিভিন্ন সময় দেখতাম আমরা ওয়াজ মাহফিল হইতো, সেটাও এখন বর্তমানে বন্ধ আছে। খুব বেশি ভালো অবস্থা নেই। আমরা অনেক বঞ্চনার গল্প বললাম, অনেক সমস্যার কথা বললাম, অনেক সম্ভাবনার কথা বললাম। আমরা বললাম নির্বাচনে হওয়ার কথা এবং আগামী যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি সুষ্ঠু নির্বাচন হিসেবেই সবাই চাইছেন। এর বাইরেও নানা বিষয়ে উঠে এসেছে। আমরা ছিলাম এই বরিশাল বিভাগের সবকটি জেলায়, আমরা যাওয়ার চেষ্টা করেছি নির্বাচনের পথ চলা নিয়ে। নির্বাচনের পথ চলা আজ যেখান থেকে শেষ হলো বরিশাল বিভাগ, এবং আগামীকালকে থাকবে নির্বাচনের পথ চলা সিরাজগঞ্জ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ে।